নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরক খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখিকা মৌমিতা দের কলমে একটি রোমহর্ষক ক্রাইম থ্রিলার গল্প, যার নাম মিডনাইট টার্গেট। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর লাইক করে গল্পটা শুনতে শুরু করুন। আশা করি এই অসাধারণ গল্পটি আপনাদের মন জয় করে নেবে। স্যার, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি। আপনি এই অফিসে কত বছর ধরে কাজ করছেন? কেন, তাই জেনে তোমার কি লাভ? লাভ লোকসানের কথা নয় স্যার, আসলে আমারও খুব শখ যে ফর্মাল ড্রেস পরে এমন উঁচু বিল্ডিংয়ে কাজ করতে আসব। সবাই আমাকে দেখে স্যালুট ঠুকবে, সবাই স্যার স্যার সম্বোধন করে হাতে হাতে জরুরি ফাইল এগিয়ে দেবে। আচ্ছা স্যার, এখানে টাকা পয়সা কেমন দেয়? মানে গাড়ি চালিয়ে যেটুকু রোজগার করি তাতে মাসের শেষে ধার বাকি থেকেই যায়। তবে আপনাকে দেখে বেশ বড় লোক মনে হচ্ছে। দূর সারা, এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপর বক বক করে মদের নেশাটাও চটকে দিল। ওসব খাওয়া একদম ভালো না স্যার, শরীর মন সব শেষ করে দেয়। তা আপনার স্ত্রী নেশা করলে রাগারাগি করেন না? তুই আমার কে হয়ে যে ঘরের কথা তোকে জানাতে হবে? নিজের চরকে তেল দে তো। আপনি কিন্তু তুই তোকারি করবেন না স্যার। চারপাশের অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষিত হয়েও সৎ পথে চাকরি জোটাতে পারেনি বলে এই স্টিয়ারিং ধরেছি, নয়তো আপনার জায়গায় আমি বসে থাকতাম। পেটে বিদ্যে থাকলে ড্রাইভারি করতিস না। এখন মুখ বন্ধ রেখে যেটা করছিস সেটাই মন দে। বেশি বেগরবাই করলে ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আবারও আপনি একই ভুল করছেন স্যার, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে শিখলেন না। তুই বলে বেশ করেছি, কি করবি শুনে? হ্যাঁ, মারবি মারবি আমাকে? হায় হায় হায়, দেখি তোর কত বড় সাহস। এটা ড্রাইভারের এত দেমাগ কি জানা? নামুন নামুন। মানে এখানে নামবো কেন? অসভ্যতামি করলে এই গাড়ি 1 ইঞ্চিও আগে যাবে না। তুই জানিস আমি কে, কার সঙ্গে কথা বলছিস? কোনো ধারণা আছে তোর? আপনার বংশ পরিচয় জানার কোনো প্রয়োজন আমার নেই। আমি টাকা নিই, তার বদলে শ্রম দিই। আর আপনি আমার মুনিব নন, যিনি আমাকে ভাড়া করে রেখেছেন। তার সামনে আপনার এই দুর্ব্যবহারের কথা উল্লেখ করলে উনি নিজেই আমার তরফদারি করবেন, সেটুকু বিশ্বাস আমার আছে। দেখ, বেশি কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দে। আপনি বাংলা বোঝেন না? বললাম তো, আমার পক্ষে আর আপনাকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। আশ্চর্য, মাঝ রাস্তায় আমাকে কে লিফট দেবে? এটা আগে ভাবা উচিত ছিল। দেখ ভাই, সত্যি বলছি, আমার মেজাজ একদম ঠিক নেই, তাই উল্টো পাল্টা বলে ফেলেছি। সরি সরি, প্লিজ প্লিজ এবার গাড়িটা চালা। গান শুনবেন? না। আমিও স্যারকে নিয়ে আসার দিয়ে যাওয়ার পথে গোটা রাস্তায় এমন কথা বলতে বলতেই পার করি। গানের কথা মাথাতেই থাকে না। হুম, ওই রাস্কেলটার বিষয়ে আমি কোনো কথা শুনতেই চাই না। লোকটা আমার জীবনটা তিলে তিলে অতিষ্ঠ করে তুলেছে। অন্য কিছু থাকলে বলো। এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল স্যার। ওনার সাথে কাজ করে এতগুলো বছরেও এমন কোনো ফাঁক খুঁজে পাননি যা দিয়ে ওনাকে টাইট দেওয়া যায় বা বিপদে ফেলা যায়। অথচ আপনার চোখের সামনে অজস্র ক্লু রোজ ভেসে যাচ্ছে। আপনাকে শুধু সঠিক জায়গায় হাত ফেলতে হবে। এই তুমিও কি নেশা করে গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, এসব কি আজে বাজে বকছো? হ্যাঁ, বুকে হাত রেখে বলুন তো, ওনার ব্যাপারে কোনো নেগেটিভ দিক আপনার চোখে পড়েনি? ঠিক কি বলতে চাইছো তুমি? আপনি কি খেয়াল করেছেন, পিহু ম্যাডাম এই গাড়িতে করে শুধুমাত্র নিজের বাড়িতে নয়, মাঝে মধ্যে স্যারের বাড়িতেও যান। কর্পোরেটে এগুলো পুরনো কেচ্ছা। রাত হোক বা দিন, ওনার স্ত্রী অর্থাৎ
বৌদিমণির চোখের সামনে সব কিছু ঘটে। এ, কি বলছো দাদা? আমি এসব বিশ্বাস করি না। অবিশ্বাসের কিছু নেই স্যার। প্রমাণ চাই? তাহলে মোবাইলটা এদিকে দিন। স্যার, সামনে এর জোরালো আলোটা লক্ষ্য করতে পারছেন? হ্যাঁ, লরি আসছে। শুধু সামনে নয় স্যার, পেছনেও একটা গাড়ি সাইড কাটাবার জন্য অনেকক্ষণ ধরে হর্ন দিয়ে চলেছে। আর আপনি আমার সাথে অহেতুক তর্ক বিতর্ক করতে গিয়ে জানলার বাইরেটা একবারও খেয়াল করেননি যে আমরা কোথায় পৌঁছেছি। কে কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার আসল পরিচয় জেনে আর লাভ নেই স্যার। আমার কাজ শেষ, চললাম। গুড বাই। না, এইসব কি হচ্ছে? কে তুমি? স্টিয়ারিং ছিল না? বাঁচাও! কে আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে বাঁচান! সো সরি স্যার। আমি যে আপনার সাথে মরতে রাজি নই। আমার কাজ ছিল শুধু প্রমাণগুলো লোপাট করা। আপনার ফোন থেকেও যা কিছু সরাবার ছিল তা হয়ে গিয়েছে। বাদ বাকিটা আপনার সাথে পুড়ে যাওয়াই মঙ্গল। আজ শনিবার সকালে উঠে কিছুক্ষণ শরীর চর্চা করার পরে আদৃশ রান্না চাপিয়ে খবরের কাগজে মন দিয়েছে। ইদানিং মোবাইলে নিউজ অ্যাপের ছড়াছড়ি থাকলেও ওর মতে হার্ড কপিতে চোখ না রাখলে নাকি নিত্যদিনের ঘটনা ঠিক মগজস্থ হয় না। এদিকে আমি ব্যালকনির গাছগুলোর ছিটে ফোটা যত্ন সেরে অফিসের শার্ট আয়রন করতে যাব, এমন সময় প্রেসার কুকারের সিটি আর কলিং বেলটা একসাথে বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম বাইরে হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ পরে বছর 40 ঊর্ধ্ব একজন ভদ্রমহিলা চঞ্চল দৃষ্টিতে দরজা খোলার অপেক্ষায় ছিলেন। সিঁথিতে একেবারে আবছা করে সিঁদুরের রেখা আর সর্বাঙ্গে একমাত্র নাকছাবি ছাড়া অন্য কোনো অলংকার নেই। হাতে একটা ছোট্ট পার্স আর লাল রঙের রুমালটা শক্ত করে ধরা। নমস্কার, এখানে কি আদৃশ চৌধুরী নামের কেউ ভাড়া থাকেন? হ্যাঁ, তবে আপনাকে তো ঠিক চিনলাম না। কোনো দরকারে এসেছেন? আসলে উনি যেই কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত রয়েছেন, আমি সেখানকার এক ছাত্রের মুখে ওনার গোয়েন্দাগিরির কিছু কাহিনী শুনেছি। তাই খুব বিপদে পড়েই আজ এখানে ছুটে এলাম। ওনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। তবে যিনি আমাদের খোঁজ দিয়েছেন তার নামটা কি একটু জানতে পারি? আই এম ভেরি সরি, সে বারবার তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। আচ্ছা, বেশ, আপনি ভেতরে আসুন। ভদ্রমহিলা ঘরের ভিতর এসে একটু ইতস্তত করে চেয়ারটা টেনে বসতেই আদৃশ ওনার পরিচয় জিজ্ঞেস করে। নমস্কার, আমি পৌলমী দস্তিদার, রমানাথ মজুমদার স্ট্রিটে থাকি। গত বৃহস্পতিবার রাতে আমার স্বামীর সার্টেন ডেথ হয়। ডাক্তাররা এটাকে হার্ট অ্যাটাক বললেও আমার মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটা ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত খুনের ঘটনা। কারণ শেষ মুহূর্তে ওনার মুখ থেকে প্রবল পরিমাণে থকথকে রক্ত বের হয়ে এসেছিল, আর কপাল ও ঠোঁটের বর্ণ নীলচে ফ্যাকাশে হয়ে যায়। ওখানে উপস্থিত বাদবাকি সদস্যরাও বলেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে উনি বারবার বুক আর গলা জ্বালার কথা বলেছিলেন। তড়িঘড়ি করে ওখানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে গেলেও সেই সময়টুকু আর পাওয়া যায়নি। তাই আমি আশা রাখছি একজন নির্দোষ নারীকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য আপনারা এই কেসটাকে অ্যাকসেপ্ট করবেন। টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় কোনো সমস্যা নেই। আপনারা যা পারিশ্রমিক চাইবেন তাই দেওয়া হবে। আপনার স্বামীর কি এর পূর্বে কোনো মারাত্মক রোগ ছিল বা হার্টের কোনো সমস্যা? সামান্য কোলেস্টেরল আর অ্যালার্জির সমস্যা ছাড়া সব কিছু একদম স্বাভাবিক ছিল। উনি যথেষ্ট স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন। ওনার বয়স কত হয়েছিল? 57 বছর।
আপনি যা বর্ণনা দিলেন, মুখ দিয়ে রক্ত পড়ার, গলা বুক জ্বালা করা, তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছে খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খুনের চেষ্টা হয়েছে। সেটাই তো আমার সন্দেহ। অফিসে ওনাকে বহু কর্মচারী একদম সহ্য করতে পারতেন না। আর ডেথটাও হয়েছে অফিস পার্টি চলাকালীন সময়। চারিদিকে গান বাজনা, হই হুল্লোড়, হাই ভলিউম মদ, উল্টোপাল্টা খাবার। এসবের মধ্যে কারোর অস্বস্তি বোধ হলেও চট করে সেই দৃশ্য কারোর নজরে আসার কথা নয়, কারণ যে যার মতো তো আনন্দে ব্যস্ত। এছাড়া যেই হোটেলটা বুক করা হয়েছিল সেখানকার যে কোনো একটা ঘরে ওনাকে আটকে রাখলে ঘুণাক্ষরেও সেই শব্দ বাইরে আসার কথা নয়। আপনার স্বামীর নাম কি? ধীমান দস্তিদার। আচ্ছা, অফিসে মোট কতজন কর্মচারী রয়েছেন? নির্দিষ্ট সংখ্যাটা আমি জানি না। বেশ, যদি ধরেও নিই 10 জন কাজ করেন, তবে তার মধ্যে থেকে 9 জনেরই ওনার বিপক্ষে যাবে, এমনটা কি করে সম্ভব? ওনার বডিটা কি আপনারা সৎকার করে ফেলেছেন? পোস্টমর্টেম হয়েছে? না, আমি পোস্টমর্টেমে পাঠাতে চাইলে নানান দিক থেকে আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আচ্ছা, তাদের মধ্যে প্রধান ভূমিকায় ঠিক কারা রয়েছেন? আমার শাশুড়ি মা। উনি এতদিন আমাদের সাথে থাকতেন না। ছোট ছেলে অন্ত প্রাণ একেবারে, কিন্তু বড় ছেলে মারা গিয়েছে সেই খবর কানে যেতেই ছোট ছেলেকে নিয়ে জোর করে এখানে এসে জুটেছেন। এখন পোস্টমর্টেমের কথা উল্লেখ করলেই আমার নামে রীতিমতো থানায় ডায়েরি করার হুমকি দিচ্ছেন ওনারা। আপনি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকেন তবে ভয় কিসের? আইন তো আপনার পাশেই থাকবে। আপনি আমার দেওরকে তো চেনেন না আদ্রেশ বাবু। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কখন কিভাবে মিথ্যে কেসে হাজতবাস করাবে তার কোনো ভরসা নেই। আচ্ছা, আপনার দেওর আসলে কি করেন? গার্মেন্টের ব্যবসা আছে। এটা কি ওনাদের পৈতৃক পেশা? বহু বছর পূর্বে আমার স্বামীও ওই কাজই করতেন। পরে একজন পুরনো বন্ধুর সহায়তায় কর্পোরেটে ভালো কাজ পাওয়ায় তিনি পারিবারিক ব্যবসা ছেড়ে দেন। আপনার দ্বিতীয় সন্দেহের তীরটা কার দিকে রয়েছে? আমার দেওর কয়েক মাস আগে কলকাতার এই বাড়িতে এসে ওনাকে রীতিমতো খুনের হুমকি দিয়ে গিয়েছিল। সুতরাং কাজটা যদি তার দিক থেকে ঘটে থাকে তবে খুব একটা অবিশ্বাস্য আমার লাগবে না। এরূপ বিবাদের কারণ কি? আমার স্বামীকে যে করেই হোক 5 লাখ টাকা জোগাড় করে দিতে বলেছিলেন। বর্তমানে ওনারা সোদপুরে থাকেন। নিজস্ব জায়গা জমি কিনে 2 তলা বাড়ি তুলেছেন। তার ইন্টেরিয়ার ডিজাইনের জন্যই বাকি টাকাগুলো লাগতো। আমার স্বামী প্রথমটায় সাহায্য করতে রাজি হলেও পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওনার ভাই এর আগে কমপক্ষে 4 জনের কাছ থেকে মোট 1.5 লক্ষ টাকা ধার করেছে এবং এখনো পর্যন্ত সেসব ফেরত দিতে পারেনি। তাই শেষ মুহূর্তে ফিক্সড ডিপোজিট ভাঙতে অস্বীকার করলে ফোনে কান্নাকাটি করে মন গলানোর চেষ্টা চলে, কিন্তু তাতে বিন্দুমাত্র কাজ না হওয়ায় এই জীবন মরণের ভয় দেখিয়ে যান। আপনি কিছুক্ষণ আগে অফিসের লোকেদের নামেও দোষারোপ করছিলেন। তা ধীমান বাবুর সঙ্গে সেখানে সবচেয়ে বেশি কার শত্রুতা ছিল? সুরিত পাল আর রজত চৌধুরীর নামটাই ওনার মুখে বহুবার শুনেছি। আর হ্যাঁ, আপনাদের আর একটা বিষয় জানাবার ছিল। পার্টিতে যাওয়ার সময় উনি যে গাড়িটা নিয়ে বের হয়েছিলেন সেটাও আর ফিরে আসেনি। এই গাড়ি নিখোঁজ হওয়ার কথাটা কি ওনার ভাইকে জানিয়েছিলেন? হ্যাঁ, তারা প্রথমে থানায় কমপ্লেন করতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। আমার স্বামীর ড্রাইভিং লাইসেন্স আছে ঠিকই, তবে যাতায়াতের সুবিধার্থে উনি সবসময় ড্রাইভারকে সাথে নিয়ে চলাফেরা করেন। দুর্ঘটনার সংবাদ আমার কাছে পৌঁছাতেই আমি সবার আগে ওনার ড্রাইভারকে ফোন করি। তখন জানতে পারি আমার স্বামী নাকি সেদিন ওনাকে ডিউটিতে আসতে বারণ করেছিলেন। ভদ্রলোক কোথায় থাকেন এবং সংক্ষিপ্ত পরিচয়টা বলুন। উনি প্রায় 7 বছর ধরেই আমার স্বামীর হয়ে কাজ করছেন, তাই একে এসবের মধ্যে টেনে আনাটা অমূলক। দেখুন পৌলমী দেবী, আমাদের হাতে তদন্তের ভার তুলে দেওয়ার অর্থ হলো এমন অনেক কর্মকাণ্ড তাতে নিযুক্ত থাকবে যা হয়তো আপনার ইচ্ছা ও ধারণার বাইরে। আমরা প্রত্যেককে সন্দেহ করব, কিন্তু সেই প্রক্রিয়ায় যদি আপনি ক্রমাগত কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে বাধা প্রদান করেন তবে আপনিও আমাদের নজরে বাকিদের ন্যায় সমপরিমাণ সাসপেক্ট হয়ে যাবেন। ড্রাইভারের নাম বসন্ত বেড়া, পৈতৃক বাড়ি কৃষ্ণনগরে। তবে বর্তমানে উনি রাজাবাজার অঞ্চলে একাকী একটা বাড়ি ভাড়া নিয়ে থাকেন। চাইলে আমি ওনার ফোন নাম্বারটাও দিতে পারি। আপনি এখানে নিজের নাম্বারটা বরং সেভ করে দিন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও অনেক তথ্য আদান প্রদান করতে হবে, আর ওনার অফিসের ঠিকানাটাও পাঠিয়ে দেবেন বরং। শেষ একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার সঙ্গে ধীমানবাবুর সম্পর্কটা শেষ কয়েক মাসে একদম সচল ছিল তো? ভদ্রমহিলা একটু ইতস্তত বোধের সহিত ঘাড় নাড়লেন।
দেখুন, আমাদের কাছ থেকে কিছু গোপন করার অর্থ কিন্তু আসল সত্য থেকে 10 কদম পিছিয়ে যাওয়া। আমরা আপনাকে সাহায্য করতে চাই, তাই সবটা জানা জরুরি। আসলে মাত্র 3 মাস আগে ওনার অফিসে পিহু নামের একটি কম বয়সী মেয়ে জয়েন করেছে। তারপর থেকে তাকে নিয়ে উনি অত্যধিক মাতামাতি শুরু করেন। আমি কিছু জিজ্ঞাসা করলেই আমার আর ওই মেয়েটার তুলনা টেনে আনতেন। বলতেন বিয়ের এত বছর পরেও আমি নাকি ঠিক করে রান্না বান্না করতে পারি না, অথচ ওই মেয়েটা অনেক গরিব ঘর থেকে বিলং করেও তুখর পড়াশোনায় আর স্মার্টনেসের দ্বারা এত কম্পিটিটিভ বাজারে নিজের জায়গা করে নিয়েছে। প্রতিদিন অফিসে আসার আগে নিজেই টিফিন রান্না করে সবটুকু গুছিয়ে আনে। খুব স্বাভাবিকভাবেই দিনের পর দিন এই পরোক্ষ অপমানে আমি অতিষ্ঠ হয়ে উঠি। এরপর আমি বাচ্চা নিয়ে ওর বাড়ি ছেড়ে চিরতরে বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অভিপ্রায় বুঝতে পেরেই হয়তো উনি এরপর থেকে মেয়েটার সাথে আমার বনিবনা পোক্ত করার বিভিন্ন অদ্ভুত সব প্রয়াস শুরু করেন, যার প্রথম টার্গেট ছিল আমার 5 বছরের ছেলে বনি। দামি দামি খেলনা, চকলেট, কালার বক্স এসব দিয়ে ওর চোখ ধাঁধিয়ে রাখা হতো। যদিও আমার ব্যক্তিগত ধারণা, জিনিসগুলো আমার স্বামী কিনে বাড়িতে ঢোকার আগে ওই মেয়েটার হাতে ভদ্রতার খাতিরে ধরিয়ে দিতেন, নয়তো ও যেটুকু মাইনে পায় তার থেকে এত টাকা অপরের সন্তানের পেছনে খরচ করাকে অ্যাটলিস্ট বিলাসিতা নয়, বড়জোর ওই বোকামি বলা চলে। এই পিহু নামের মহিলাও কি সেই দিনের নাইট পার্টিতে উপস্থিত ছিলেন? হ্যাঁ, পিহুর ভালো প্রেজেন্টেশনের জন্যই তো একটা নতুন প্রজেক্টের কাজ আসে, ওটাই তো ছিল সেলিব্রেশনের মূল কারণ। দুর্ঘটনার দায়ে যাকে সবার আগে চেপে ধরা প্রয়োজন তাকে ছেড়ে আপনি এদিক ওদিক ঢিল ছুটছেন কেন? একটা মেয়ে হয়ে অপর একটি মেয়ের মনের ভাষা কিছুটা হলেও তো বুঝতে পারি আদৃশবাবু। আমি সেই জোর থেকেই বলছি, আমার স্বামীর প্রতি ওর বিশেষ দুর্বলতা ছিল, তাই এরূপ ভয়াবহ ক্ষতির চেষ্টা করবেন না। তাছাড়া আমার স্বামীর মন জুগিয়ে চললে অর্থাগমের বিশেষ সুবিধা রয়েছে, যেটা এই 3 মাসে হাতে নাতে প্রমাণ পেল। আপনি পিহুর প্রমোশনের কথা বলছেন তো? হ্যাঁ, মাত্র 3 মাসে মেয়েটা যেভাবে ধীমানের প্রিয় পাত্রী হয়ে পদোন্নতি পেল, সেটা বেশ কিছু পুরনো সহকর্মীদের কাছে তীব্র অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু পৌলমী দেবী ধীমানবাবুকে সম্পূর্ণরূপে নিজের করে না পাওয়ার আক্ষেপও কি ওনাকে খারাপ কিছু করার ক্ষেত্রে প্ররোচনা যোগাতে অক্ষম? ধরুন, ধীমানবাবু যদি সম্পর্কটা শুধু অফিস বা উপহারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইতেন, তবে প্রতিহিংসা জাগা কি অস্বাভাবিক? না না, মেয়েটা খুবই সহজ সরল, এত পেঁচানো ভাবনা ওর মাথা থেকে বেরোনো সম্ভব নয়। আর তাছাড়া আমি তো ওকে দেখেছি, ও অতটাও নিষ্ঠুর হতে পারবে না। আচ্ছা, ধীমানবাবুর কোনো ফিক্সড ডিপোজিট আছে? 3টে আলাদা আলাদা ব্যাংকেও টাকা রাখতো, তবে আমি জানি সবগুলোতেই নমিনি হিসেবে একমাত্র আমারই নাম রয়েছে। সেদিন রাতে যখন আপনার স্বামীর শরীর খারাপ হলো, পিহু নামক মেয়েটি কি হাসপাতালে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ওই তো সবার আগে আমাকে ফোন করে খবরটা দিল। আচ্ছা, এরপর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বসত বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি? না, ও বাড়িতে আসেনি, তবে ফোনেই নিয়মিত খোঁজ খবর নিয়েছে। বলছিল অফিসের সমস্ত প্রেশার নাকি এখন ওর ওপর এসে পড়েছে, লিভ নিতে পারবে না। আসলে আমার স্বামী ছিলেন খুব কড়া ম্যানেজার, সেই পদটা খালি হতেই এরপর হয়তো পিহুর মতো যোগ্য কাউকেই সেই আসনে বসানো হবে, আর এটাই স্বাভাবিক। ঘড়ির কাঁটা দ্রুত বেগে এক ঘর থেকে আরেক ঘরে ছুটে চলেছে। আদৃশ একবার সেদিকটা লক্ষ্য করে আর চোখে আমার দিকে তাকালো। আপনার স্বামীর বডিটা এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছে? বডি আমি বাড়িতে নিয়ে এসেছি, এখন বাইরের ঘরে চাদর পেতে ওনাকে শায়িত রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে বহু আত্মীয়রা শেষ দেখা দেখতে এসেছে। বেশ, আপনি একদম চিন্তা করবেন না। আমি এখনই ফোন করে আমার এক চেনা জানা সরকারি হাসপাতালে ওনার পোস্টমর্টমের ব্যবস্থা করে দিচ্ছি। আপাতত আপনি বাড়ির পরিস্থিতিটা সামাল দিন। প্লিজ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে গিয়ে আমার শাশুড়ি আর দেওরের সঙ্গে দেখা করুন। কেসটায় ডিটেকটিভ হায়ার করা হয়েছে জানতে পারলে ওনারা সোদপুরের বাড়িতে পালিয়ে যাবেন। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, যতক্ষণ না পর্যন্ত ওনারা মঙ্গল গ্রহে গা ঢাকা দিচ্ছেন ততক্ষণ খুঁজে বের করাটা আমাদের কাছে অসম্ভব নয়। আচ্ছা, এবার আমাদেরকে নিজের কাজটা করতে দিন, অফিসের দেরি হয়ে যাচ্ছে। নমস্কার। ভদ্রমহিলা ঘাড় নেড়ে দরজার দিকে এগোতেই আমি দুজনের জন্য ভাত বেড়ে খাবার টেবিলে বসে পড়লাম। তৎক্ষণাৎ এই বিষয়ে আমাদের মধ্যে কোনো বার্তালাপ হয়নি। বিকাশ, অফিসে যাওয়ার সময় সাবধানে রাস্তা পার হলো।
আজকালের ট্রাফিক খুব ভয়ঙ্কর। গত বৃহস্পতিবার রাতে চিনারপাড় ক্রসিংয়ের ওই কাজটায় আর বিভৎস বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনেছ? কথাটা আবছাভাবে কানে এসেছে, তবে সময়ের অভাবে ঠিক কী ঘটেছিল তা সম্পূর্ণরূপে জানতে পারিনি। কোনো লরি ধাক্কা মেরেছিল না? একই সময়ে সামনে আর পেছন দুদিক থেকে দুটো মাল বোঝাই লরি এসে একটা 4 চাকার গাড়িকে পুরো পিষে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছে গাড়ির ভেতরে উদ্দাম শব্দে গান বাজছিল, তাই হয়তো লরির হর্নের আওয়াজ ড্রাইভারের কানে আসেনি। কিন্তু অত জোরালো আলোতেও ড্রাইভার কেন সতর্কতা অবলম্বন করেননি, এটা একটু সন্দেহজনক ঠেকছে। দুর্ঘটনা হওয়ার পর বিভৎস সংঘর্ষের শব্দ শুনে যে যেখানে ছিল সেখানে ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করেন। পরে গাড়ির বিভিন্ন পার্টস কেটে ভেতরে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা চললে দেখা যায় যে গাড়ির ড্রাইভারের আসনটি শূন্য পড়ে রয়েছে। অনেকেই মনে করছেন যে উনি হয়তো সামনের কাঁচ ভেঙে ছিটকে বাইরে পড়ে গিয়েছিলেন, কিন্তু এভাবে আহত অবস্থায় কত দূর যাওয়া সম্ভব? পুলিশ তল্লাশি চালিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওনার কোনো চিহ্ন মেলেনি। আর গাড়ির ভেতরে যাকে থেঁতলে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছে তার মুখ দেখে শনাক্তকরণ করাটা খুব মুশকিল। কাগজপত্র যা ছিল সব পুড়ে বা রক্তে ভিজে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। পেছনের লরিটা থেকে একজন ড্রাইভার ও তার সহকর্মীর দেহ মিলেছে এবং সামনের লরিটায় একজনই ছিলেন। সর্বমোট এই 4টে বডি নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নতুন কোনো আপডেট আমার কাছে নেই। ঘটনাটা শুনতে শুনতেই পাত খালি হয়ে এলে হাত মুখ ধুয়ে দুজন যে যার মতো কাজে বেরিয়ে পড়লাম। দাঁড়াও পৌলমী, কাউকে কিছু না জানিয়ে এত সাজগোজ করে সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল শুনি? বৌদি, কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। যারা এসেছেন তাদের প্রত্যেকের কিন্তু একই মত। কোনো মৃতদেহ এমন করে ঘন্টার পর ঘন্টা অবহেলায় ফেলে রাখলে তার আত্মার কিন্তু কোনো রকম মুক্তি ঘটে না, এটা মনে রাখবে। বেঁচে থাকতে তো আমার দাদাকে একেবারে এটিএম মেশিনের মতন যথেচ্ছ ব্যবহার করে গিয়েছো, মরার পরেও কি ওনাকে বিন্দুমাত্র শান্তি দেওয়ার তোমার ইচ্ছে হয় না? গতকাল রাত থেকে যে বলে চলেছি, বড় খোকার নামে যে কয়টা পাসবুক আছে সেসব বার করে রাখো। খুব বেশি দেরি হয়ে গেলে সেই সম্বলটাও হারাবে। আপনাদের যার যা কিছু বলার সব ডিটেকটিভ এলে তাদের সামনে সব উল্লেখ করবেন। আমি আর কোনো তর্কে যেতে চাই না। ডিটেকটিভ? ওরে ছোট খোকা, শুনছিস? ভালো কথায় কাজ না হলে ওর ব্যাগপত্র গুছিয়ে এক্ষুনি ঘাট ধরে বাইরে বের করে দে। মা, শান্ত হও। বৌদির গায়ে একটা আঁচড় লাগলেও কিন্তু এই মুহূর্তে কেসটা একদম অন্যদিকে ঘুরে যেতে বাধ্য। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজকর্ম সেরে আদৃশ আগে বাড়ি ফেরে, আর শনিবারটা আমার আগে ছুটি হয়। সুতরাং বাড়ি ফিরে প্রয়োজনীয় কিছু হাতের কাজ এগিয়ে বাসে চেপে হাসপাতালের দিকে রওনা দিই। 7টার সময় যখন বাড়ি ফিরেছি, আদৃশের দিক থেকে তখন প্রথম প্রশ্ন এলো। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে বিভাস? কোনো সূত্র পাওয়া গেল? হ্যাঁ, ভদ্রমহিলার আশঙ্কায় সঠিক। মদের সাথে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল। এরপর কাগজে চোখ বুলিয়ে পুনরায় আমার সাথে পৌলমী ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে বের হয়। কি ব্যাপার? এখানে কাকে চাই? আপনার নামটা কি জানতে পারি? আপনি আগে নিজের পরিচয়টা দিন। এটা তো আমার বাড়ি। ও, আপনারা এসে পড়েছেন? আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। প্লিজ প্লিজ ভেতরে আসুন। বৌমা, স্বামী মারা যেতেই নিজের শ্বশুর বাড়িতে ব্যবসা শুরু করেছো? এই কারণেই কি আমাদের উপস্থিতি এত চোখে লাগছে? খবরদার মা, মুখ সামলে কথা বলবেন। সবাইকে কি আপনার নিজের ছোট বৌমার মতো চরিত্রহীন মনে হয়? বৌদি, নিজের সম্মান বজায় রাখতে গিয়ে যেই মেয়েটা এখানে উপস্থিত নেই, কথার মধ্যে অযথা তাকে টেনে আনার কি দরকার? এরূপ বাক্যালাপের পর এনারা সম্পর্কে পৌলমী ম্যাডামের কি হন তা আলাদা করে জিজ্ঞেস করার প্রয়োজন পড়েনি। নমস্কার, আমি আদৃশ চৌধুরী, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট বিভাস রায়।
আমরা ধীমানবাবুর মৃত্যু তদন্তে এসেছি। ডিটেকটিভ? ঠিক ধরেছেন। দেখুন, আমরা এখন কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতন মানসিক অবস্থায় নেই। দাদার শ্রাদ্ধ শান্তি নিয়ে আমরা ব্যস্ত আছি। ও তাই বুঝি? কিছুক্ষণ আগে পর্যন্ত আপনার কথাবার্তায় কিন্তু সেটা প্রকাশ পাচ্ছিল না। আশ্চর্য! আপনি কি বলতে চাইছেন? যেই মানুষটার কোল খালি হয়েছে তাকে জেরা করে আপনারা এমন কোন সত্যি উদ্ধার করবেন শুনি? দেখুন, আপনারা এখন এখান থেকে যান। আমার মাকে একটু শান্তিতে থাকতে দিন। সেটা ওনাদেরই বুঝে নিতে দাও ধীরাজ। ম্যাডাম, জিজ্ঞাসাবাদের খাতিরে আমাদের কিছুক্ষণের জন্য একটা ফাঁকা ঘরের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা আমার ঘরে আসুন। পৌলমী ম্যাডামকে অনুসরণ করে মাঝারি আকারের একটা ঘরে পা রাখতেই চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি। ভদ্রলোক বেশ শৌখিন ছিলেন। দেওয়ালে দামি অয়েল পেন্টিং, ক্র্যাফট আইটেম, ফ্রিজের গায়ে দেশ বিদেশের চুম্বক সুসজ্জিত রয়েছে। পৌলমী ম্যাডামও বোধহয় একটা সময় ক্রুশের কাজ করতেন, তাই জানলা দরজার পর্দাগুলো হাতে বোনা জিনিসে উজ্জ্বল। এছাড়া মেঝে ও বিছানায় ছোটদের বই খাতা, খেলনা এসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। থাক, তার প্রয়োজন নেই। আসলে আজ সকালে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে যেতেই বনি চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর বহু কষ্টে এসব দিয়ে ওকে ভুলিয়ে রেখেছিলাম। বনি কোথায়? ওর সঙ্গে কথা বলাটা আমাদের কিন্তু খুব জরুরি। খুব ভয় পেয়েছে। বাবার শরীরটা সাদা কাপড়ে মোড়া, ডাকলেও সাড়া দিচ্ছে না। ওর সাথে কার রেস খেলছে না। তো কিছুক্ষণ আগে আমার দেওর ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েছে। বেশ, আপনার শাশুড়িকে এই ঘরে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন এই সময় অন্য কেউ যেন এই ঘরে না ঢোকেন, ঠিক আছে? পৌলমী ম্যাডাম ঘাড় নেড়ে প্রস্থান করার মিনিট চারেক পরে গোমড়া মুখে ওনার শাশুড়ি আমাদের সামনে চেয়ার টেনে বসলেন। বলুন, এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে কি কি করতে হবে? সবই আমার পোড়া কপাল। বড় খোকা চলে যেতেই কয়দিন যে ওর কথা ভেবে শোক পালন করব, সেটাও ওই বউয়ের সইল না। সঙ্গে সঙ্গে পুলিশ ডিটেকটিভ নিয়ে এলো। আচ্ছা, আপনি কি চান না আপনার বড় ছেলেকে খুন করার পেছনে যাদের হাত রয়েছে তারা সবার সামনে আসুক? খুনি তো বাড়ির ভেতরেই আছে। বিচার হলে তো বড় বৌমাকেই জেলে যেতে হবে। ওই তো জ্বালাতন করে ছেলেটাকে শেষ করে দিল। কেন? পৌলমী দেবীর সঙ্গে আপনার বিবাদের মূল কারণটা ঠিক কি? সে অনেক কথা। বিয়ের আগে কলেজে পড়ার সময় না জানি কত লোকের সাথে পীড়িত করে বেরিয়েছে। আমার ছেলে ধীমান এসব জানার পর সংসার থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছিল। তাতে ওই মেয়ে থানা পুলিশের ভয় দেখিয়ে হাঁড়ি আলাদা করে নেয়। কারণ আমাদের পাশে না পেলে বড় খোকা একাকী বেশি শাসন করার সাহস পাবে না। আর ও অফিসে বেরিয়ে যাবার পর ওর পিছনে কোনো কেচ্ছা করে বেড়ালেও এখানে বৌমাকে বাধা দেবার কেউ নেই। কিন্তু পৌলমী দেবী তো বললেন আপনি সদিচ্ছায় ছোট ছেলের সংসারে থাকেন। তবে এখন এমন দাবি করছেন কেন? বুড়ো বয়সে যে দুটো ভাতের সাথে একটু মান সম্মানও দেবে তার কাছেই তো যাব বাবা। বড় বৌমার কাছে তো সম্মান দূরে থাক, শান্তিটুকু ছিল না। আপনার ছোট ছেলের রোজগার কেমন হয়? যা আনে তাতে চারজনের ভালো মতো চলে যায়। মানে ও বাড়িতে কখনো পাওনাদারদের আসতে দেখেছেন? মিথ্যে বলবো না, ঘর বাড়ি মোজাইক করতে গিয়ে একটু ধার কার্য হয়েছে বটে, তবে সঠিক সময়ে সেসব চুকিয়ে দেওয়া হবে। দুই ভাইয়ের মাঝে মানে ধীমান আর ধীরাজবাবুর মাঝে বনিবনা কেমন ছিল? কোনো ঝামেলা কি সম্প্রতি হয়েছিল? মা, ও মা, আমি এসে গিয়েছি। বস বাবা, মুখখানা শুকনো দেখাচ্ছে। কিছু খাবি? একটু জল নিয়ে আসি। এ কি, তুমি তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছ। তাহলে এমন জরুরি তলবে এখান ডেকে পাঠানোর মানেটা কি? অফিসের একটা ছুটি বেফালতু নষ্ট হলো? সেই তোদের এখন আলাদা সংসার হয়েছে। মা মরছে না বাঁচছে তা দেখার সময় তোদের কোথায়? মা ডাকলে তার কাছে আসার সময়টাও হয় না। তাই বলে অসুস্থতার দোহাই দিয়ে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করবে? এটা ঠিক নয় মা। তোমার কাছ থেকে আমার একটা সাহায্য চাই। এটা যাতে অন্য কেউ জানতে না পারে সেই কথা ভেবেই
নিজে কলকাতা যাওয়ার বদলে তোমাকে এখানে আসতে বলেছি। আমি আগেই বলেছি ধীরাজ, আমার কাছে এই মুহূর্তে কোনো এক্সট্রা টাকা পয়সা নেই। আজকে যদি আমি অসুস্থ হতাম তাহলে কি একই কথা বলতিস? পরিস্থিতিগুলো কেন গুলিয়ে ফেলছো মা? দুটো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এর আগেও পৌলমীকে না জানিয়ে আমি ওকে দুবার অনেকগুলো টাকা তুলে দিয়েছি, কিন্তু ও সবটাই আজে বাজে অনলাইন গেম খেলে উড়িয়ে দিয়েছে। আমি আর কত দেব? আরে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর ইনকাম আছে, শুধু একটু ধৈর্য ধরে টিকে থাকতে হবে, বুঝেছো? ব্যবসায় যা লাভ হয় সবটাই তোর একার হাতে ছেড়ে দিই, তারপরেও তোদের এত অভাব কিসের রে? যতদিন তুমি ছিলে ততদিন ব্যবসার একটা আলাদা মাত্রা ছিল। তার কারণ আমি নিজের ধ্যান জ্ঞান এক করে ওর পিছনে টাইম ইনভেস্ট করেছিলাম। তুই তো সারাদিন ফোনে পড়ে থাকিস। এত কথা বাড়িয়ে লাভ নেই। তুই কি চাস তোর নিজের ভাই দেনার দায়ে রাস্তাঘাটে লোকের হাতে মার খাক? তোর মাকে বাইরের কেউ অপমান করুক? সবচেয়ে বড় কথা, ঘরে একটা বাচ্চা আছে। এসব অশান্তি দেখলে সে কি শিখবে বলতো? তোমরা তো আমাকেই ভিলেন বানিয়ে ফেলছো। আমি মা হয়ে তোর কাছে হাত জোর করে শেষবারের মতো একটু সাহায্য চাইছি বাবা। যেটুকু হয় তাই ব্যবস্থা করে দে। আমি পারবো না মা, এবার আমাকে অন্তত মুক্তি দাও। বনির স্কুলের কত খরচ সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। তাহলে সরকারি স্কুলে ভর্তি করা। তোর বৌদি বাগড়া না দিলে আমি সেটাই করতাম। সরকারি স্কুলে কি পড়াশোনা হয় না? আমরাও তো সরকারি স্কুলে পড়েই মানুষ হয়েছি, কিন্তু পৌলমীর ওই এক জেদ, নাম করা ইংরেজি মাধ্যম ছাড়া নাকি স্ট্যাটাস থাকে না। ওটা সবচেয়ে বড় অলক্ষী। যেদিন থেকে আমার ঘরে ঢুকেছে সব একেবারে নিজের হাতে গ্রাস করে ফেললো। এই যে ঋতিকা দেবী, কোথায় হারিয়ে গেলেন হঠাৎ? আমাদের কথা কি আদৌ আপনার কানে যাচ্ছে নাকি অন্য কিছু ভাবছেন? আদ্রির সামনের টেবিলে একটা জোরে চাপড় মারতেই সেই আওয়াজে ভদ্রমহিলার ঘোর কাটে। ভাইদের মধ্যে ভাব ভালোবাসা যেমন থাকবে তেমনই ঝগড়াঝাটি মান অভিমানও থাকবে। এটাই তো স্বাভাবিক বাবা। তাছাড়া আজকের দিনে দাঁড়িয়ে কোন বাড়িটা একেবারে সমস্যাহীন হয়ে আছে বলুন তো? আচ্ছা, আপনার স্বামী কবে মারা যান? 13.5 বছর আগে। ওনার মৃত্যুর কারণ কি ছিল? হাই সুগার ছিল। ওই একটা রোগেই একেবারে শেষ করে ফেললো। বেশ, আপাতত আপনার কাছ থেকে আমাদের যা জানার ছিল তা পূর্ণ হয়েছে। এবার আপনি ও ঘরে যেতে পারেন, আর আপনার ছোট ছেলেকে একবার পাঠিয়ে দিন। ভদ্রমহিলার পরে এবার ওনার ছোট ছেলের সত্য উগরানোর পালা। বলুন, আমার কাছে কি জানতে চান আপনি? দেখুন, আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, আপনি ধীমান স্যারকে কখনো খুনের হুমকি দিয়েছিলেন? সত্যি করে বলবেন। দেখুন, রাগের মাথায় মানুষ এমন অনেক কিছুই বলে ফেলে, যা করা তো দূরস্থ, অন্য কেউ করলেও তাকে হয়তো সে ছেড়ে কথা বলবে না। তেমনই হয়তো কিছু। তাহলে বডি পোস্টমর্টমে পাঠানো কিংবা ডিটেকটিভ হায়ার করা, এইসব বিষয়ে আপনাদের আপত্তির কারণ কি? সোজা ভাষায় বলতে গেলে আমাদের বিশ্বাস, যিনি ওনাদের কাছে কেস নিয়ে যান তার পাল্লাটা একটু ভারী থাকে। আর আপনারা তো বৌদির টাকা খেয়ে ওনার হয়ে কথা বলবেন। আমাদের ফাঁসানোর যে চেষ্টা করবেন না আপনারা, তার কি গ্যারেন্টি? বেশ, নিশ্চিন্ত থাকুন, আমরা তেমন কিচ্ছু করব না। আচ্ছা, চারিদিকে আপনার যে প্রবল ধারকার্য হয়ে গিয়েছে সেগুলো এখন কোথা থেকে শোধ করবেন? সত্যি জানা নেই। দাদা ছিল বটগাছের মতো, বায়না করলেই পরের দিন সেই জিনিস হাজির হয়ে যেত। কিন্তু এখন আপনার দাদার চরিত্রগত কোনো খামতির কথা মনে পড়ছে? না, মানে একটা বয়সের পর ওসব পুরুষ মানুষের একটু আধটু হয়, আবার সময় গেলে এমনি ঠিক হয়ে যায়। ওসব আর কি। অর্থাৎ আপনি বলতে চাইছেন বিবাহের পরেও অন্য কোনো দিকে ওনার মন মজেছিল, কোনো পরকীয়া? দেখুন, যদি তেমন কিছু হয়েও থাকে, দাদা কিন্তু বৌদির প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করেনি, এটুকু বলতে পারি। অর্থাৎ আপনাদের মধ্যে ভালোই যোগাযোগ ছিল? কিন্তু সবটাই ওই বৌদিকে লুকিয়ে। তা আপনার স্ত্রীর সঙ্গে বাড়ির বাকিদের সম্পর্ক কেমন?
ও গরিব ঘরের মেয়ে, তাই মনে ভয় আছে যে এখান থেকে দূর করে দিলে বাপের বাড়িও মুখ ফিরিয়ে নেবে। কিন্তু আমার বৌদি, সে তো উচ্চ শিক্ষিত, বাপের বাড়ি বেশ বড় লোক, তাই সহজে তাকে কন্ট্রোলে আনা যায় না। আপনাকে কতখানি বলেছে তা জানা নেই, তবে বিয়ের পর বৌদি কিন্তু ওনার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং ফ্যাটিং চালিয়ে যেতেন। যেদিন দাদার হাতে ধরা পড়েছে তারপর থেকেই ওদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এই রে, বনি মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে। দেখুন, আমাকে যেতে হবে এখন, কিন্তু ক্ষমা করবেন, আজ আর আমি আপনাদের সময় দিতে পারবো না। বাচ্চাটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধাচরণ করার অর্থ পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দেওয়া, তাই ওনাকে ছাড়তে বাধ্য হলাম। ওদিকে দুজনের সাথে কথাবার্তা শেষ হতেই পৌলমী ম্যাডাম আশাবাদী কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি বুঝলেন? শুধুমাত্র কারোর মুখের কথার উপর ভিত্তি করে এই মুহূর্তে কাউকেই দোষী বলে দাগিয়ে দেওয়া যায় না। তবে হ্যাঁ, এটা আপনার স্বামীর পোস্টমর্টম রিপোর্ট। আপনার আশঙ্কাই সঠিক ছিল। রিপোর্টে স্পষ্ট লেখা আছে ওনার শরীরে বিষের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ওনাকে বিষ প্রয়োগ করেই মারা হয়েছে। এই বাড়িতে কোনো কাজের লোক নেই? খরচ বেড়ে যাচ্ছে দেখে প্রায় 1 বছর হলো তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে সারাদিন আপনি একাই থাকেন? পৌলমী ম্যাডাম কি বুঝলেন অথবা মেমোরিতে কোন ঘটনা রিকল হলো তা আমার জানা নেই, কিন্তু মুহূর্তের মধ্যে চোখের কোণে জল টলটল করছে দেখে আদৃশ ও আমি ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে আসি। মাথাটা বড্ড ধরেছে, একটা সিগারেট হবে? হ্যাঁ, এই নে। পরের দিন রবিবার, তাই সকালটা নিজেদের মন মতো কাটিয়ে ফ্রেশ হওয়ার পরে সন্ধ্যা হতেই পিহু ম্যাডামের ঠিকানার দিকে পা বাড়াই। বাড়িতে কেউ আছেন? কে? এখানে কাকে চাই? আপনি কি পিহু চৌধুরী? হ্যাঁ, কিন্তু আমি তো আপনাদের আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। আমরা ধীমান স্যারের খুনের ঘটনা নিয়ে আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলতে এসেছি। আশ্চর্য, এভাবে কাউকে কিছু না জানিয়ে হুট করে আমার ঠিকানায় হানা দেবার অর্থ কি? আর আমার নাম ঠিকানাই বা পেলেন কার কাছে? যা, আপনি যে অতিথি এলে বরণডালা সাজিয়ে রাখবেন এটা জানা থাকলে অবশ্যই আগাম খবর পাঠাতাম। আমাদের কি দরজার বাইরে দান করিয়ে যারা করবেন? একটু ভিতরে বসতে বলবেন না? বেশ, আসুন। ধন্যবাদ। আমার নাম আদৃশ চৌধুরী। লতায় পাতায় আপনার সঙ্গে কোনো একদিক থেকে ভাই বোন হব হয়তো। হ্যাঁ, সেই সূত্রে আমাদের কাছে অন্তত মিথ্যা বলার আগে একটু কনসোল করবেন। পরিস্থিতি হালকা করতে আদৃশ হ্যান্ডশেকের ভঙ্গিমায় মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি শুধুমাত্র রাগত দৃষ্টিতে আমাদের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেন। বাজে কথা রেখে কি জানার আছে সেসব মিটিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় হন। দিনের কোন সময়টা আপনি একটু কম ব্যস্ত থাকেন পিহু দেবী? মানে আপনার সময় পাওয়া তো বড্ড কঠিন দেখছি। আপাতত কোনো সময়ই নয়, কারণ ম্যানেজারের অবর্তমানে অফিসে ওনার উপর 2টো পোস্টের গুরুদায়িত্ব এসে পড়েছে। একদিক থেকে ভালোই হলো, এই সুযোগে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। তবে একজনের মাইনেতে ওভারটাইমটা বড্ড বেশি লস প্রজেক্ট। টাকা পয়সা সংক্রান্ত ক্ষেত্রে উপর মহলে আলাদা করে কথাবার্তা হয়েছে নাকি? অবশ্যই, আপনাদের মতো শখের কেস সলভ করলে আমার তো আর পেট চলবে না। গোটা সংসারের দায়িত্ব আমায় একাকী টানতে হয়। ইলেকট্রিক বিল, গ্যাসের খরচা, মুদির দোকান থেকে শুরু করে মেডিকেল হল। মাসের শেষে এই সবকিছুর পেমেন্টটা না দিলে আপনজনদের কাছ থেকেই যেমন অত্যাচার আর কটূক্তি সইতে হয়, তেমনি মাসের 5 তারিখের মধ্যে মালিককে ঘর ভাড়া দিতে না পারলেও জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার হুমকি আসে। আপনার এই বাড়িতে আর কে কে আছেন? আমার সাথে এখানে কেউ থাকে না। মা আর ভাই অনেক দূরে কৃষ্ণনগরে থাকে। বাবা বেশ কিছু বছর আগে মারা গিয়েছেন। আপনার ভাই জিমন্যাস্টিক ছাড়া আর কি করে? আপনি কি করে জানলেন? শোকেসের একেবারে ভেতরের দিকে একটা ট্রফি দেখতে পাচ্ছি। তার গায়ে খোদাই করা নামটা আপনার নয়, তাই বুঝতে সুবিধে হলো। ও হ্যাঁ, ও এখন কলেজে পড়ছে, ফাইনাল ইয়ার, অ্যাকাউন্টেন্সি অনার্স। কোন কলেজ? সেগুলো জানলে আমাকে ছেড়ে ওই ছেলেটাকে চাপ দিয়ে গোপন তথ্য জানতে বেশি সুবিধা হবে। তার মানে আপনি রাগের মাথাতেও অনিচ্ছাকৃতভাবে স্বীকার করছেন আপনার জীবনযাত্রায় এমন কোনো ডার্ক চ্যাপ্টার রয়েছে
যেটা আমাদের সামনে আসা অনুচিত। আশ্চর্য, আমরা প্রত্যেকে তো অ্যাডাল্ট। সেই সূত্রে এইটুকু প্রাইভেসি মেনটেন করা কি খুব বড় অপরাধ? যতক্ষণ না পর্যন্ত আপনার সুখ স্বাচ্ছন্দ্য অপর কোনো ব্যক্তির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে ততক্ষণ সবকিছুই লিগ্যাল। কিন্তু এর বিপরীতে গেলে আমরাও সফট কর্নার বাদ দিয়ে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা দেখতে পাবেন। দেখুন ম্যাডাম, জেন্টেলম্যানদের থেকে জেন্টেল বিহেভিয়ারটাও ততক্ষণই আশা করা যায় যতক্ষণ সামনের মানুষটা সেই ব্যবহারের যোগ্য মর্যাদা রাখছেন। আমার মা খুব অসুস্থ। কর্পোরেট অফিসের এই নোংরা কালচারের সাথে উনি পরিচিত নন। আমার নামের সাথে কোনো খুনের ঘটনার প্রসঙ্গ জড়িত রয়েছে জানলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আর তার জন্য শুধুমাত্র আপনারা দায়ী থাকবেন। এত বাস্তববাদী আর ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়ার পরেও রাতের পর রাত আপনি নিজের ম্যানেজারের বাড়িতে কাটালেন কেমন করে? বিবাহিত বসের বাড়িতে রাত কাটানোর পেছনে আপনার ঠিক কোন স্বার্থ জড়িত ছিল? এইসব আপনাকে কে বললো পৌলমী ম্যাডাম? সঠিক সময় সেটাও জানতে পারবেন, তবে উত্তরটা তো আপনার কাছেই চাই। আপনার উচ্ছৃঙ্খলতার কারণেই ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে প্রাথমিক ভাঙনটা দেখা দেয়। এর দায় কি আপনি অস্বীকার করবেন? কি আজে বাজে কথা বলছেন? ধীমানসের অফিসে থাকাকালীন সময় একবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাই ওনার গাড়িতে এক্সট্রা সেফটি হিসেবে আমাকে নিয়ে যান। রাতের বেলা বাড়াবাড়ি কিছু ঘটলে পৌলমী ম্যাডাম ছেলেকে একলা রেখে কোথাও যেতে পারবেন না, সেই ভয়ে আমাকে একটা রাত ওই বাড়িতে কাটাবার অনুরোধ করেন। আমি শুধুমাত্র মানবিকতার খাতিরেই ওনাকে নিষেধ করতে পারিনি। ওনার বাচ্চাটাও সেদিন আমার সাথে ঘুমিয়েছিল। আপনি চাইলে জিজ্ঞাসা করে দেখুন সে সময় সন্দেহজনক কিছু ঘটতে দেখেছে কিনা। আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ পৃথক জবানবন্দি এসেছে পিহুদেবী। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা প্রমাণ করবার দায় আমার নয়। পৌলমী ম্যাডাম কোনো অপরাধ করে না থাকলে বিষয়টা থানায় জানাতে এত ভয় কিসের? রেপুটেশন রক্ষায় যদি মূল কারণ হতো তাহলে উনি অতীতে অফিসে এসে সিন ক্রিয়েট করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারতেন না। এই সন্দেহ প্রবণতা তো আজকের নয়। নতুন কোনো মেয়ে অফিসে এলেই ওনার তাকে সচক্ষে দেখা চাই। উনি মনে করেন সবাই হয়তো টাকার লোভে ওনার স্বামীকে বশ করে ফেলবে। ধীমান স্যারের কল লিস্ট 4 ঘেঁটে যা বুঝলাম তাতে আপনি খুব অল্প সময়ের মধ্যেই ওনার কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সেটা শুধুই বন্ধুত্ব, আমাদের মাঝে কোনো অবৈধ সম্পর্ক ছিল না। একজনের বয়স 30 আর অপরজনের 57। এবার পিহুদেবী আপনিই বলুন, এতখানি বয়সের তফাৎ থাকা সত্ত্বেও কি এই যুগে এমন নিঃস্বার্থ বন্ধুত্ব করা সম্ভব? বাড়ি আর অফিসের বাইরেও ওনার অনেক সূত্র রয়েছে। যতটা সাদাসিধে দেখতে, ভিতরটা ঠিক তেমন ঘোরালো। পারলে উনি কাজের ফাঁকে হাওয়া বদলের জন্য যেই জায়গাগুলোতে যেতেন সেখানকার রেজিস্ট্রেশন চেক করে দেখুন। আমি নিশ্চিত এমন কিছু পাবেন যা আমরা কেউ ধারণাও করতে পারছি না। আপনি এতখানি নিশ্চিত হচ্ছেন কেমন করে? ভদ্রমহিলা ওনার ডেস্ক থেকে একটা কার্ড বের করে আদৃশের হাতে দিয়ে পুনরায় বলতে শুরু করলেন। মিটিং চলাকালীন পকেট থেকে রুমাল বার করতে গিয়ে এটা নিচে পড়ে গিয়েছিল। জিনিসটা এতই ছোট যে সহজে কারো চোখে পড়ার কথা নয়, কিন্তু আমি একেবারে পাশের চেয়ারে বসে থাকার জন্য মিটিং শেষ হলেই এটা কুড়িয়ে নিই। যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে এটা নিজের কাছে গচ্ছিত রাখবার কারণ কি? ওই যে কার্ডের ডান দিকে যে সোনালী বর্ণের চকচকে বস্তু লেগে রয়েছে, ওটা খাঁটি সোনা। বলা বাহুল্য, এমন অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হতেই আমাদের দুজনের চক্ষু চরক গাছ হওয়ার জোগাড়। আচ্ছা, পরবর্তীতে ধীমানবাবু কার্ডটা খোঁজার চেষ্টা করেননি? খুব সম্ভবত উনি নিজেও জানেন না যে কার্ডের সাথে এমন কিছু রয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ পিহুদেবী। আজ আমরা আসছি, তবে খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে, হয়তো কোনো অপ্রিয় জায়গায়। শিট, গাড়ির নাম্বারটা যাতে অন্য কারো চোখে না পড়ে সেজন্য একটা বোর্ড আটকে রেখেছে। আর একটু আগে যদি আমরা নিচে নামতে পারতাম তবে ছেলেটাকে হাতে নাতে ধরতে পারতাম আমরা। আর একবার উপরে যাবি? না, আর গিয়ে লাভ নেই। যা বলবে সবটাই ওর নিজের সুবিধা মতো সাজানো আর বানানো। অগত্যা সেখান থেকে সোজা নিজেদের ঠিকানায় ফিরে এলাম। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। কি বলছেন এসব? এসব আপনাকে কি বললো? আপনি কি শিওর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসছি। আদৃশ মোবাইলটা পকেটে ভরতেই
আমি কৌতূহলের সহিত কার ফোনটা জিজ্ঞেস করলে ও আমায় জানায়, বৃহস্পতিবার রাতে একটা নয় দুটো অপমৃত্যু ঘটেছে। অপরজন ধীমান স্যারের সবচেয়ে পুরনো কর্মচারী সুরিত। ধীমান স্যার অন্যদিকে কোনো অপকর্ম করতে গিয়েছিলেন কিনা সেই বিষয়ে সিওরিটি না থাকায় পৌলমী দেবী অন্য কাউকে গাড়ির নাম্বার আর চেজিং নাম্বার দিয়ে বর্তমান অবস্থা ট্রেস করতে চাননি। কিন্তু কিছুক্ষণ আগে ওনার কাছে থানা থেকে ফোন আসে। চিনার পার্কের কাছে যেই অ্যাক্সিডেন্ট ঘটেছিল তা ওনার স্বামীর গাড়ি। আরও আশ্চর্যের বিষয়, বাইকের মতোই ওখানেও গাড়ির নাম্বার প্লেটটা শো করা হয়নি, সেটা খুলে ভেতরে রাখা হয়েছিল। তা এখন কোথায় যাবি, কিছু ঠিক করেছিস? পৌলমী দেবী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমাদের পাশে পেতে চান। আমরা ওখান থেকে বেরোবার সময় বাম দিক ঘেঁষে একটা ছায়ামূর্তি সরে যায়, কিন্তু আদৃশ ততক্ষণে দৌড় দিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ায় ফেলে আসা পিছুটানে তেমন গুরুত্ব দিইনি। এই টাকাটা রাখুন, কোনো প্রশ্ন করবেন না। শুধু গত সোমবার থেকে আজ পর্যন্ত এখানকার সিসিটিভি ফুটেজে যা কিছু ধরা পড়েছে তার সবটা যেন সিস্টেম থেকে চিরতরে নষ্ট করে দেয়া হয়, একটা ফ্রেমও যেন অবশিষ্ট না থাকে। সেটা হয়ে যাবে স্যার, দুর্ঘটনার চিহ্ন না থাকলেই তো হলো। না না, শুধুমাত্র বৃহস্পতিবারের তথ্য উধাও হলে সকলের মনে সন্দেহ জাগতে পারে। আর হ্যাঁ, কাজ হয়ে যাবার পর আমার সাথে এখন কোনরূপ যোগাযোগের চেষ্টা করবেন না। স্যার একটু দেখবেন, খুনের ঘটনাটা যেন খবরের কাগজ বা মিডিয়ার কানে না যায়, এতে আমার ব্যবসাটা লাটে উঠবে। একটা দীর্ঘ সময় পর্যন্ত হোটেলে পুলিশের সিল পড়ে যাবে। ওসব চিন্তা আমার উপর ছেড়ে দিন। আপনি আমার কাজে এলে রজত আপনার বেলায় বেইমানি করবে না। স্যার একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? সত্যি সত্যি খুনটা কি আপনার দ্বারাই সম্পন্ন হয়েছে? স্যার, খাওয়া দাওয়া সমস্ত বন্দোবস্ত হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই স্পেশাল প্রোগ্রামের জন্য যাদের আমন্ত্রণ করা হয়েছিল তারাও এসে পৌঁছাবে। আপনি শুধু চেকটা রেডি রাখুন। হুম হুম সব ঠিক আছে সুরিত। আজ রাতে তুমি কখন ফিরছো বাড়ি? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এই অবস্থায় আপনাকে একা ফেলে আমি কোথাও যাচ্ছি না। পার্টির শেষে আপনাকে যত্ন সহকারে বাড়িতে ড্রপ করে তারপর নিজের রাস্তায় যাব। হুম হুম হুম। তুমি থাকলেই বরং আমার সমস্যা বাড়বে। মানে? বিবাহিত লোকদের এত দেরি করে বাড়ি ফেরা উচিত নয়। তাছাড়া নতুন প্রজেক্টে তোমার ভূমিকা না থাকার সমান। বাইরে আমার গাড়ি অপেক্ষা করছে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমার ওয়াইফ ফোন করলেও রিসিভ করার প্রয়োজন নেই। আর খুব বেশি বিরক্ত করলে বলে দিও ইনভেস্টররা সামনে আছেন, তাই কথা বলতে পারবো না। ক্লিয়ার? পিহু কি এখানেই থাকবে আপনার সাথে? কেন? তার খবর জেনে তোমার কি কাজ? না আসলে ও তো এই গাড়িটা করেই যাতায়াত করে সাধারণত। ওর দরকার হলে পরে ও ক্যাব বুক করে নেবে। আর তুমি আমার সবচেয়ে পুরনো কর্মচারী, তাই তোমার ভালো মন্দ দেখাটাই আমার প্রায়োরিটি লিস্টের উপরের দিকে থাকে। হ্যাঁ, আর সময় নষ্ট করো না। দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। হ্যাঁ স্যার, বুঝেছি। তবে আপনি একটু সামলে খাবেন, আপনার শারীরিক অবস্থা ভালো নয়। ইচ্ছে করছে গ্লাসটার মধ্যে বিষ মিশিয়ে দিই। এতগুলো বছর ধরে নিজের সর্বস্ব দিয়ে এই কোম্পানিকে আজকের জায়গায় দাঁড় করিয়েছি, অথচ ক্রেডিট নেবার বেলায় আমার নামটা এডিট করার জন্য 10টা লোক মুখিয়ে থাকে। কিন্তু আর না, এনাকে পথ থেকে সরাতে না পারলে সারা জীবন কম মাইনে আর ওভারটাইমের আফসোস করেই কাটাতে হবে। কোথায় যাবেন স্যার? সল্টলেক সেক্টর 3। সুহৃতবাবু এই অপমানটা এত সহজে ভুলতে পারবেন বলে তো আমার মনে হয় না। কে? ও পিহু, তুমি? এসো এসো, এখানে বসো। সুরিতকে নিয়ে তুমি ভেবো না তো। ও একটা পোষা কুকুর। আমি যাই বলি ও তাই শুনবে। সে ঠিক আছে, কিন্তু সেলসের দিকটা উনি ছাড়া আর কেউ ওভাবে সামলাতে পারবে না।
উনি না সামলালে কোম্পানির শেয়ারের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? কানাঘুষো শুনতে পেলাম কয়েক মাস আগে এখানকার চেয়ে ভালো জায়গা থেকে অফার এসেছিল। ডিস্টেন্স বেশি বলে ওই চাকরি নেয়নি, তাছাড়া ওর সাহস নেই আমাকে ছেড়ে যাওয়ার। কিন্তু একটা সময়ের পরে দেওয়ালে পিঠ থেকে গেলে এগুলো তেমন প্রভাব ফেলবে না। সুরহিতে যতকাল বাঁচবে ততদিন আমি যা বলবো, যেভাবে বলবো, সবটাই ওকে মেনে চলতে হবে। এত নিশ্চিত হচ্ছেন কেমন করে? প্রতিটা মানুষের বিশেষ কিছু দুর্বলতা থাকে, বুঝলে? সেই জায়গাটা জেনে ফেললেই তা দিয়ে পুরো ব্যক্তিত্ব বশ করা যায়। ইমপ্রেসিভ। আজকের এই খুশির দিনেও মুখ গোমরা করে এখানে কি গম্ভীর আলোচনা চলছে সবার? পার্টির আমেজটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টা ব্যক্তিগত। আরে ছাড়ুন তো সব। স্যার, এটা ট্রাই করে দেখুন, রজত স্পেশাল ককটেল। চিয়ার্স। কি কি হলো স্যার? স্যার, টেবিলের উপরে হঠাৎ এভাবে মুখ থুবড়ে পড়ে গেলেন কি করে? খুব খুব কষ্ট হচ্ছে, আর আর পারছি না। হেল্প হেল্প, প্লিজ প্লিজ হেল্প মি। কি হয়েছে স্যার? কোথায় কষ্ট হচ্ছে? অ্যাম্বুলেন্সে খবর দাও, অ্যাম্বুলেন্সে খবর দাও। হ্যাঁ, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। গলা গলা বুক চলছে, আর আর স্যার, চোখ খুলুন। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যারের মুখ দিয়ে তো গল গল করে রক্ত বেরোচ্ছে। রজত, এটা আপনি কি খাওয়ালেন স্যারকে? গ্লাসে কি ছিল বলুন? আমি কিছু করিনি। আপনারা বিশ্বাস করুন, আমি নির্দোষ। এই মেয়েটাই আগে থাকতে স্যারের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে রেখেছিল। খবরদার, আমার দিকে আঙুল তুললে কিন্তু এমন অনেক অপ্রত্যাশিত সত্য বেরিয়ে আসবে যাতে আপনারা সকলে ফাঁসবেন। স্যার, স্যার, সুরেশ ছাড়া এই পৃথিবীতে আপনজন বলতে আমার আর কেউ নেই। উনি কি এর আগে কখনো আপনাকে না জানিয়ে এভাবে বাইরে রাত কাটিয়েছেন? না বাবু, ও যত রাতই হোক বাড়ি ফিরতো। তাহলে 4টে দিন ওনার কোনো খোঁজ খবর না নিয়ে এত নিশ্চিন্ত মনে কি করছিলেন? আমার কাছে ওর যে সমস্ত বন্ধুদের নাম্বার ছিল তাদেরকে আমি ফোন করেছি। কয়েকজনের কাছে ফোন গিয়েছে, আবার কয়েকটা নাম্বার ইনভ্যালিড বলছে, কিন্তু তারা কেউ ওর ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি। অফিসে যাদের সাথে কাজ করতো তাদের কারো ফোনে ফোন যাচ্ছে না, হয়তো আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। এই দেখুন। এরপর আমাদের সামনেই পার্থ নামের একজন সহকর্মীকে ফোন করলে ব্লক করার বিষয়টায় আমরা শিওর হই। আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, পুরোপুরি হাউস ওয়াইফ ছিলাম। পরবর্তীতে কি করে চলবে সেসব ভেবেই আমার ভয় হচ্ছে। আপনার স্বামীর কোনো ফিক্সড ডিপোজিট বা ইন্স্যুরেন্স কি ছিল না? ছিল, ব্যাংকে অনেক টাকাই ছিল, কিন্তু সেসবের উপর আমার অধিকার নেই। আপনি ওনার স্ত্রী, আপনি চাইলে আমরা আপনাকে প্রাপ্য অর্থ পাইয়ে দিতে যথাসাধ্য আইনি সাহায্য করতে পারি। তাতেও কিছু হবে না। কেন? ওনার সাথে আমার কখনো লিগ্যাল ম্যারেজ হয়নি। থানার দারোগা থেকে শুরু করে আমাদের প্রত্যেকের মনে অদ্ভুত টানাপোড়েন চলতে থাকে। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? সেখানে কে কে আছেন? আমি কিছু বলতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করুন। তার মানে আপনিও কোনো না কোনোভাবে এই খুনের সঙ্গে জড়িত রয়েছেন? না না, ওর কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাহলে মুখ খুলতে সমস্যা কোথায়? সুরিতের সঙ্গে ধীমান দস্তিদারের সম্পর্ক কেমন ছিল? ধীমান বাবু একদম ভালো লোক নন, উনি একটা শয়তান। খবরদার, কি বলছেন আপনি তার খেয়াল আছে? আমার স্বামীর নামে একটাও কোনো আজে বাজে অপবাদ দেবেন না। উনি দীর্ঘদিন যাবৎ অফিসের কাজের আড়ালে অত্যন্ত নোংরা সব জায়গায় যাতায়াত করতেন। আপনি ওনার কিছুই জানতেন না। শাট আপ। পৌলমী দেবী, আপনি শান্ত হন।
ওনাকে ওনার কথা বলতে দিন। উনি তো মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। আমার বাবা একটা সোনার দোকানের কর্মচারী, তার কাছে ধীমান বাবুর বেশ ভালো যাতায়াত ছিল। কার জন্য অত গয়না কিনতে আসতেন জানি না, তবে টাকার মোহে আমি ওনার প্রেমে পড়ি। একটাকে ঘর ছেড়ে পালিয়েও এসেছিলাম, কিন্তু পরে জানতে পারি উনি বিবাহিত। সেই সময় সুহৃদ ওনার সাথে ছায়ার মতো লেগে থাকতো, তাই ধীমান বাবুর সাথে মাঝে মধ্যেও যাতে দেখা সাক্ষাৎ হয় সেই আশায় সুহৃদ বাবুর সাথে থেকে যাই। উনিও এসব জানতেন, কিন্তু বোঝা গেল একজনের ভোগের স্বার্থ এবং অপরের দুর্বলতা মিলেমিশে এক হয়ে গিয়েছে। নিহারিকা দেবী, দেখুন তো এটা চিনতে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা ওই দোকানেরই কার্ড, আমি দিয়েছিলাম। আমি বিশ্বাস করি না, সব সাজানো নাটক। এরকম কার্ড তো যে কেউ টাকা দিয়ে বাইরে থেকে ছাপিয়ে নিতে পারে। কার্ড হাতে নিয়ে দেখুন, ওখানে সোনা লেগে আছে, চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। কোথায় দেখি? না, এসব কোনো সোনা নয়, এসব কেমিক্যাল রং। আদৃশ নেতিবাচক ভঙ্গিতে কার্ডটা ওনার হাত থেকে ছিনিয়ে নিলে পৌলমী ম্যাডাম রাগে থানা থেকে বেরিয়ে যান। আপাতত আপনি বাপের বাড়িতে সরে পড়বার চেষ্টা করবেন না, প্রয়োজনে থানায় ডাক পড়তে পারে। আদৃশ, অনেক রাত হলো, চল এবার আমরাও এগোই। এতক্ষণ আমাদের কাছে সহায়তা করার জন্য পুলিশ ইন্সপেক্টরকে ধন্যবাদ জ্ঞাপন করে সবে মাত্র বাইরে বেরিয়েছি। অমনি আদৃশ দাঁতে সিগারেট চেপে বলল, আগামীকাল ধীমান স্যারের অফিসে একবার মুখ দেখিয়ে আসা দরকার, কি বলিস? সোমবার সবাই হাজিরাও দেবে। এই পরিকল্পনা অনুযায়ী অফিস যাওয়ার থেকে মাত্র 30 মিনিট চেয়ে আমরা মোট 12 জনকে নিয়ে সম্মুখ জিজ্ঞাসাবাদের সেশন রাখি, যাতে প্রত্যেকে একে অপরের বক্তব্যকে কাউন্টার করতে পারে। আর ঠিক 5 মিনিট ঠান্ডা মাথায় আলাপ আলোচনা হওয়ার পরে আমাদের আইডিয়া মারাত্মক কাজে এলো। এখানে ধীমানবাবুর সবচেয়ে অপছন্দের সহকর্মীকে? রজতদা। স্যার, প্রশ্নটা যদি উল্টে দিই তবে সেই তালিকায় সবার আগে পিহু ম্যাডামের নাম থাকবে। আশ্চর্য, আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র সেটুকুর উত্তর দিন। নিভৃত নিজেও পার্টিতে এসে আপনার প্রমোশন সম্পর্কে অনেক খারাপ মন্তব্য রেখেছিল। তাহলে হতেও তো পারে জমে থাকা ক্ষোভের বশে ওই স্যারের ক্ষতি করেছে। তুমি কি সবাইকে তোমার মতো দুমুখ মনে করো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নিভৃত। তুমি কাকে কি বলছো খেয়াল রেখো। তোমার নিজের চরিত্র কেমন তা এখানে কম বেশি সবাই জানে। ধীমান স্যারের কাছে একবার এসব বিষয়ে ধরা পড়ে গিয়েছিলে বলে তো মুখ দেখাতে পারছিলে না। উনি কার কথা বলছেন? স্যার, সে মেয়েটা রজতদার অভব্য আচরণ আর ট্রেজিং সহ্য করতে না পেরে 1 মাসের মাথায় মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে এখান থেকে রেজিগনেশন নিয়ে অন্য অফিসে চলে গিয়েছে। ধীমান স্যার রজতদাকে খুব কথা শুনিয়েছিলেন সেবার। থামুন আপনারা, এসব কি হচ্ছে? এটা ভদ্রলোকের জায়গা, মাছের বাজার নয়। বিভিন্ন গুপ্ত তথ্যের পাশাপাশি ওনাদের হাতাহাতি প্রত্যক্ষ করার পরে আদৃশ ও আমি যথারীতি নিজেদের কর্মস্থলে এগিয়ে যাই। বিকেলের দিকে ও বই খাতা সহকারে ব্যস্ত থাকায় বিরক্ত করার ইচ্ছে হয়নি। এদিকে মঙ্গলবার সকালে ঘুম ভাঙতেই দেখি আদৃশ আমাকে কিছু না জানিয়ে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। ফলত একাকী খাওয়া দাওয়া সেরে অফিসে পৌঁছে কাজকর্ম সেরে বাড়িতে ফিরলেও দীর্ঘক্ষণ ওর অনুপস্থিতি আমায় ভাবিয়ে তোলে। কিরে, দরজাটা মন হাট করে খোলা কেন? কে আসবে? জুতো খুলতে খুলতেই প্রশ্ন শুরু হয়। তার আগে তুই বল, তুই এতক্ষণ কোথায় ছিলিস? ফোনটা ধরছিলি না কেন? ওসব কথা পরে হবে। তোকেও এখন আমার সঙ্গে একটা বিশেষ জায়গায় যেতে হবে। হ্যাঁ, তা যাব, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা তো বলবি। আমাদের হাতে এত সময় নেই। এদিক থেকে ওদিক হলেই পিহু ম্যাডাম অথবা ওনার মা মারা যাবেন। কি বলিস? পিহু ম্যাডাম? উনি তোকে ফোন করেছিলেন নাকি? না, আমার কাছে মুখ খোলেনি, তবে ওনার বয়ফ্রেন্ডকে চেপে ধরতেই অনেক কিছু বেরিয়ে এসেছে। তাকে আবার কোথায় পেলি? তুই তাড়াতাড়ি একটা ক্যাব বুক কর। টেবিল থেকে মোবাইলটা হাতে নেওয়ার পরে লক খুলতেই আদৃশ আমার হাত থেকে ছোঁ মেরে বাদবাকি কাজটা নিজেই সেরে ফেলে। এরপর 10 মিনিটের অপেক্ষা আর ক্যাব হাজির। কোথায় যাচ্ছি তার কোনো ধারণা নেই। গাড়িতে বসে থাকা অবস্থায় আদৃশ পুলিশের সাথে কথা বলছে দেখে একটু আশ্বস্ত হলাম। এরপরে
প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে একটা অতীব নিরিবিলি কনস্ট্রাকশন এরিয়ায় এসে হাজির হই। আর দেরি করিস না, নেমে পড়। কাউকেই তো দেখতে পাচ্ছি না, ভুল জায়গায় চলে এলাম না তো? একে একে আমাদের পিছনে পুলিশ ফোর্স হাজির হলো। গুরুগম্ভীর আবহ, সবাই একে অপরের মুখের দিকে চাইছে। পুলিশ ভ্যান থেকে নিচে নেমে আমাদেরই বয়সী এক ভদ্রলোক সামনের গলি ধরে এগোতে লাগলে আমরা সবাই তাকে অনুসরণ করতে থাকি। তুমি এমন পাগলামি করো না প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। চুপ, একদম চুপ। শেষ সময় ঈশ্বরকে স্মরণ কর, আজ তোদের ছুটির পালা। খবরদার, কেউ জায়গা থেকে এক পাও নড়বেন না। স্যার, আপনারা ভেতরে আসুন। এ কি, আমার বাড়িতে পুলিশ কি করছে? আর আপনারা কারা? বিনা অনুমতিতে এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন কোন সাহসে? চিৎকার করে কোনো লাভ নেই। আমাকে ফাঁসাতে আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিলি, তাই না? না না, তুমি ভুল বুঝছো। আমি সত্যিই জানি না এনারা কোথা থেকে এই গোপন ডেরা এসে পৌঁছেছেন। একদম চুপ। আরে একটাও মিথ্যে কথা বললে না, তোর মায়ের গলার নলিটা কাটতে বাধ্য হব। ওরে বাবারে, ওদের চলে যেতে বল, ওদের চলে যেতে বল। ম্যাডাম, হাত থেকে ছুরিটা নামিয়ে রাখুন। আপনি যদি আমাদের কথা মেনে সমস্ত দোষ স্বীকার করে নেন, তাহলে আমরা সেই জবানবন্দি রেকর্ড করে আদালতে আপনার শাস্তির মেয়াদ কমানোর আপিল করব। কি মনে হয় আপনাদের? হ্যাঁ, এতগুলো বছর তিল তিল করে নিজেকে কষ্ট দিয়ে এই মাস্টার প্ল্যানটা তৈরি করেছিলাম আপনাদের মতো শখের ডিটেকটিভদের হাতে ধরা দেওয়ার অভিপ্রায়? হ্যাঁ কেন স্যার, আমি তো কিছু করিনি, তাই দয়া করে আপনারা ফোর্স নিয়ে এখান থেকে চলে যান। খুব ভুল করছেন। ওই মহিলা আপনাকে এমন অনেক অকল্পনীয় অন্যায়ের সামনে ঢাল হিসেবে ব্যবহার করে রক্তের নেশায় মারতে চাইছেন। এটা সমাপ্তি নয়, সূচনা। আপনি ওনার হাতের পুতুল, যত ভয় পাবেন ততই নাকে দড়ি দিয়ে ঘোরাবে। যারা আমার সম্বন্ধে এত কিছু জেনে ফেলে না, তাদের আমি একদম দু চোখে সহ্য করতে পারি না। আমার লাগছে। প্লিজ প্লিজ আমার মাকে ছেড়ে দাও। তুমি যা বলেছো, যেভাবে বলেছো, সব অন্যায় আপনার আমি এতদিন ধরে বেদ বাক্যের মতো মেনে চলেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে আমার যেটুকু সম্বল অবশিষ্ট রয়েছে তা কেড়ে নিও না। এই বাড়ি, এই টাকা পয়সা সব তোমার। এর পরিবর্তে শুধু মা আর আমার ভাইকে ছেড়ে দাও। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি, অন্যের পাপে তাদেরকে কেন শাস্তি দিচ্ছ তুমি? তোরা তো কেউ আমার ভালো চাস না, তাহলে তোদের বাঁচিয়ে রেখে কি লাভ আমার? ভদ্রমহিলা উন্মত্তের ন্যায় ছুরিটা পিহু ম্যাডামের মায়ের গলায় বসাতে চাইলে পুলিশ ইন্সপেক্টর গুলি ছুঁড়তে বাধ্য হন। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কোথাও যাব না। যা করেছি বেশ করেছি, আবারও মানুষ মারবো। আইন তো অন্ধ হয়ে গিয়েছে, তাই আমার মতো সকল মেয়েদের নিজেদের লড়াইটা একাকী লড়তে হবে। ওনার কোনো মানসিক সমস্যা রয়েছে? আজ থেকে 11 বছর আগে কস্তুরী দিদির সাথে শহীদ বাবুর বিয়ে হয়েছিল, আর ডিভোর্স হয় 8 বছর আগে। আমার বাবা হলেন কস্তুরী দিদির দূর সম্পর্কের মামা। অর্থনৈতিক অবস্থা শোচনীয় হবার ফলে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ জানানো হয়নি। এরপর আমার বাবা মা ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করলেও ভাবে ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে আমাদের স্ট্যান্ডার্ড ম্যাচ করে না। ওই অপমানটা জেদে পরিণত করে দুই ভাই বোন নিজেদের সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতে থাকে। মাঝে বহু বছর কেটে গিয়েছে। খবর পেলাম হার্ট অ্যাটাকে কস্তুরী দিদির বাবা দেহ রেখেছেন। অভিমানবশত শেষ যাত্রায় দেখতে যাওয়া হয়নি। এর কয়েক মাস পরেই আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ও প্রান্তে কস্তুরীদির কাঁদো কাঁদো কণ্ঠস্বর। ভেবেছিলাম বাবাকে হারানোর শোকটা সহজে মেনে নিতে পারছে না বলে আত্মীয়দের সঙ্গ চায়, কিন্তু দেখা সাক্ষাৎ হতেই জানতে পারি ওদের বৈবাহিক জীবন সচ্ছল রাখতে কস্তুরীদির বাবা প্রতি মাসে শহীদ বাবুর অ্যাকাউন্টে মোটা টাকা পাঠাতেন, আর মানুষটা চলে যেতেই সেই আয়ের পথ বন্ধ হয়ে যায়। ফলত বউ বোঝা হয়ে দাঁড়িয়েছে। এরপর শুরু হলো ডোমেস্টিক ভায়োলেন্স। তৎসত্ত্বেও কস্তুরীদি সংসার ভাঙতে নারাজ, কিন্তু ডিভোর্স না দিলে শহীদ বাবু নিজে সুইসাইড করবেন এবং সুইসাইড নোটে কস্তুরীদির নাম লিখে যাবেন।
এই ভয় দেখিয়ে মিউচুয়াল ডিভোর্স ফাইল হলো। রাতারাতি বাড়ি ঘর বদলে ছোট পরিবার উধাও হয়ে যায়। কিন্তু কস্তুরীদি নিজের স্বামীর ওপর থেকে চোখ সরাতে পারেনি। এরপর যখন লোক মারফত জানতে পারে শরীরবাবু অতীত মুছে নতুন করে বিয়ে করছে, তখন প্রতিশোধ নিতে আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল। কিন্তু আমরা কেউ তাতে রাজি না হওয়ায় টাকার লোভ দেখায়। মায়ের শারীরিক দুর্বলতা একটা সময় আমাকে অসৎ পথ বেছে নিতে বাধ্য করেছিল। এরপর প্ল্যান করে শহীদবাবুকে প্রেমের জালে জড়িয়ে আমি ওই কোম্পানিতে জয়েন করি, আর সেই একই ছলাকলার দ্বারা ম্যানেজারের মন জুগিয়ে প্রমোশন আসে। কিন্তু এই খেলা ততদিনে অনেক দূর গড়িয়ে গেছে। শহীদবাবু আমাকে ভোগ করার লালসায় রীতিমতো বন্য জন্তুর মতো হিংস্র হয়ে ওঠেন। সেই খবর কস্তুরীদির কানে যেতেই ও বলল দুজনের কাউকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। যে হোটেলে পার্টি থ্রো করা হয়েছিল সেই রাতে বাইরে থেকে একটা রক ব্যান্ড আসার কথা ছিল, মানে অনেকগুলো অচেনা মুখ। এর মাঝে আমার সহায়তায় দিদি ওই হোটেলে আগে থাকতেই হাজির হয়। একটা মদের গ্লাসে বিষ মিশিয়ে সেটাকে আলাদা সরিয়ে রাখে। ওদিকে রজতবাবু রঙিন জল দেখলে নিজেকে সংবরণ করতে নারাজ, তাই সঙ্গী সাথী জুটিয়ে মাতলামি করার আগে মুহূর্তে বেয়ারাকে দিয়ে ড্রিঙ্কস তৈরি করতে বলে দিদি ওর এক্স হাজবেন্ডের জন্য নির্দিষ্ট গ্লাস এগিয়ে দেয়। কিন্তু রজতবাবু ওটা ম্যানেজারের হাতে তুলে দিয়ে প্ল্যান বির কাজে আসে। স্যার নিজস্ব গাড়িতে করেই যাতায়াত করবেন এতে আমি নিশ্চিত, এবং ওনার সাথে সম্পর্ক গাঢ় না হলে তার কর্মচারী ফোনে আমার গলা পেতেই কোনো নির্দেশনা মানবেন না, এটাও স্বাভাবিক। তাই বেশ কিছুদিন আগে থেকেই এক গাড়িতে আমাকে ড্রপ করে উনি নিজের গন্তব্যে ফিরে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ড্রাইভারের চোখে একটা অবৈধ সম্পর্কের রেশ টেনে দিই। পার্টির দিন উনি যাতে রাতের বেলা কোনো মতেই সেই স্থানে উপস্থিত না থাকেন, সেটাও ম্যানেজারের অনুপস্থিতিতে ভালো করে বুঝিয়ে দিই। দিমান স্যারের গাড়িতে করেই সুরিতবাবু ফিরবেন এই বিষয়ে আপনি এতখানি শিওর হলেন কি করে? স্যার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? প্রমোশন হবার পর থেকে আমাকে এড়িয়ে চলছে বলে মনে হচ্ছে। না স্যার, সবার মুখে আমাদের সম্পর্কটা নিয়ে গুঞ্জন রটাচ্ছে, তাই একটু দূরত্ব বজায় রেখে চলছি। ধুর, ওসব ফাঁকা আওয়াজে অত ভয় পাওয়ার কিছু নেই। আর তোমার সাথে যেই কথা হয়েছিল সেটা মাথায় আছে তো? হোটেলে একটা বেডরুম বুক করে রাখবেন। দ্যাটস মাই লেডি। কিন্তু একটা বিষয় বড্ড বেশি ভাবাচ্ছে। কি বলো তো? এসব যদি কোনোভাবে আপনার স্ত্রীর কানে পৌঁছয় তাহলে আমার রক্ষে নেই। এমনিতেই আমার উপর নজরদারি করার জন্য শহীদবাবুকে চর হিসেবে ব্যবহার করছেন। মাই গড, এসব তুমি আমাকে আগে জানাওনি কেন? ভয় পেয়েছিলাম। উনি এখানকার এত পুরনো কর্মচারী, আর আমি তো সবেমাত্র জয়েন করেছি। অবিশ্বাসের কারণে আপনি যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন তখন কি হবে? তুমি কোনো চিন্তা করো না, আমি আমাদের অ্যাকচুয়াল এনজয়মেন্ট শুরু হবার আগেই ওকে বাড়ি পাঠিয়ে দেব। কি গ্যারান্টি আছে যে উনি আপনার গতিবিধির ওপর নজর রাখতে অন্যভাবে ফিরে আসবেন না? বসন্ত আমার বিশ্বস্ত ড্রাইভার, তাকে যদি বলি সুহৃদকে ওর বাড়িতে ড্রপ করে দিতে, তবে মাঝপথে যাই ঘটে যাক না কেন সেই গাড়ি থামবে না। এখন তবে আসি, পার্টিতে দেখা হচ্ছে। সেই রাতে আপনার ভাই ড্রাইভারের আসনে বসে সেই পোশাক পরে গলাটা বয়সের চেয়ে খানিক ভারী রেখে মৃত্যুযাত্রার সূচনা করে। কি তাই তো? দয়া করে ওকে থানায় নিয়ে যাবেন না, সামনে ওর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যা শাস্তি পেতে হয় সব আমি একা ভোগ করতে প্রস্তুত আছি স্যার। দেখুন, আইন তার নিজস্ব নিয়মে চলে, তবে আমরা একটা চেষ্টা করব ওনার ভবিষ্যতের উপর যেন এই জঘন্য অপরাধের কুপ্রভাব না পড়ে তেমন। পিহু ম্যাডাম ধপ করে সোফায় বসে পড়তেই দুহাত মুখ ঢেকে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর মহিলা পুলিশকর্মীর সহায়তায় ওনাকেও গাড়িতে তোলা হয়। এসবের মাঝে পৌলমী ম্যাডাম মূর্তির মতো স্তব্ধ ও স্থির হয়ে গিয়েছেন। এতদিন ওনার কাছে নিজের স্বামীর অকাল প্রয়াণটা শুধুমাত্র যন্ত্রণার ক্ষত বহন করছিল।
তবে আজ যেন বিশ্বাসের উপরেও মরচে পড়ল তার।